আওয়ামী লীগকে ফিরতে দিলে আওয়ামী লীগ কারও অস্তিত্ব রাখবে না, এমন ভয় রাশেদ খানের মনে বিরাজ করছে। রাশেদ খানের মনে শুধুমাত্র বিরাজ করছে এমনটা নয়, আমরা এনসিপির নেতাদের মনেও এরকম আশঙ্কার ব্যাপার দেখেছি এবং স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার চোখে মুখে ভাষ্যেও এরকম আতঙ্ক দেখেছি, যে কারণে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের মিছিল ঠাকাও, নতুবা তোমাদের চাকরিতে সমস্যা হবে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থামানোই যাচ্ছে না, একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে, যাতে করে সরকার এবং বিশেষ করে এনসিপির মাথা ব্যথা হচ্ছে। এনসিপির সঙ্গে এবার দেখলাম গণ অধিকার পরিষদেরও মাথা ব্যথার কারণ হলো আওয়ামী লীগের মিছিল, এবং আওয়ামী লীগের মিছিল কেন থামানো যাচ্ছে না, এই মিছিল থামাতে না পারলে কি হবে, সেই পরিণাম, সেই ভয়াবহ পরিণামের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বেআইনি আদেশ, পুলিশকে যে বেআইনি আদেশ দিয়েছেন তিনি আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, নতুবা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটা নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কথা থেকে ফিরে আসবেন কিনা সেটা নিয়েও আলোচনা হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগের মিছিল কোন দিকে যাচ্ছে, আওয়ামী লীগের শোডাউন কোন দিকে যাচ্ছে, আওয়ামী লীগের শোডাউন, আওয়ামী লীগের মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না। আজকে সকাল 7 সকালে খুলনাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে এবার ঢাকার বাইরে, এবং তারপরে পুলিশ আবার ব্যতিব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের খুলনা অঞ্চলের নেতাকর্মীদের ধরতে অভিযান শুরু করেছে, পুলিশ তাদের খুঁজছে, এমন খবর গণমাধ্যম দিচ্ছে। এবং আওয়ামী লীগের খুলনাতে 7 সকালে এই ঝটিকা মিছিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে। এই লেখালেখির মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ফেসবুকে একটা ভয়াবহ পোস্ট দিয়েছেন। সেই পোস্টে একটা আতঙ্ক তৈরি হয়েছে তার মনে, আওয়ামী লীগকে না থামানো গেলে কি ভয়াবহ পরিণতি হবে সবার, সেই কথা তিনি লিখেছেন। সেই প্রসঙ্গে একটু পরে আসছি, তার আগে বলি যে আওয়ামী লীগকে সরকারের বিশেষ অভিযানের কথা বলেও থামানো যাচ্ছে না। দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে আওয়ামী লীগের মিছিল থামাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো পুলিশের যদি গাফিলতি দেখা যায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ তাকে ওএসডি করা হবে, চাকরিতে সমস্যা হবে, বহু কিছু হবে। আওয়ামী লীগের দোসর হিসেবে অনেকের চাকরি চলে যেতে পারে, এরকম আশঙ্কাও করা হচ্ছে এবং সেটাকেই বলা হচ্ছে বেআইনি আদেশ। এরকম বেআইনি আদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারেন না, এমন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বেগে চলছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, আওয়ামী লীগের মিছিল সমাবেশের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোনো নোটিশ, কোনো বিশেষ বার্তা দেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তার মানে আওয়ামী লীগ একটা বৈধ দল। আওয়ামী লীগ, ছাত্রলীগ হলে সেটা ভিন্ন কথা, নির্বাহী আদেশে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ব্যানারে কোনো কার্যক্রম এখনো বেআইনি নয়। সুতরাং এই বেআইনি নয় যেটা, সেটাকে বেআইনি হিসেবে ওপেন ঘোষণা দিলেন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটারই সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত সমালোচনা, কিন্তু তাদের শাসন আমলেও আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী গোপনে গোপনে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করলেও প্রকাশ্যে কখনো এই ধরনের কথা বলেননি কিংবা বলার সাহস পাননি যে বিএনপি জামাতের কর্মীদের তোমরা ধরো, ধরে ধরে গারদে ভরো, যদি ধরতে না পারো তোমাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, পুলিশকে এই ধরনের কোনো কথা আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীও বলার সাহস পাননি। সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার, যাকে নিরপেক্ষ সরকার বলা হচ্ছে, সেই নিরপেক্ষ সরকার কিভাবে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে কিংবা করতে চান, সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে। সেই প্রশ্নের সমাধান আমরা পাবো কিনা জানি না, তবে রাশেদ খানের এই পোস্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে
কি ধরনের আতঙ্কের মধ্যে তারা রয়েছেন সেটা তিনি এই পোস্টে লিখেছেন। পোস্টটি একটু পড়ে শোনাই আপনাদের। খুলনায় আজকে সকাল 7টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহায়তায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক স্ট্যাটাসে প্রথম আলো তাদের সংবাদের শিরোনাম চেঞ্জ করলো, সংবাদের মধ্য থেকে ছবি ফেলে দিল, এমন ঘটনাও আমরা দেখলাম। আবারও থ্রেট, আবারও মব, আবারও হুমকি, এরকম দৃশ্য আবারও চোখে পড়লো যখন আমরা গতকালকে দেখেছি এনসিপির সাধারণ সভা হয়েছে এবং সেই সভায় বিলাসী জীবনযাপনের জন্য হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেটি নিয়ে প্রথম আলো খবর করেছিল, শিরোনামে তাদের নাম ব্যবহার করেছিল। এরপরে হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস প্রথম আলোর বিরুদ্ধে সরাসরি তিনি ফেসবুকে লিখলেন, প্রথম আলোকে হুমকি দিলেন এবং এরপরে প্রথম আলো তাদের সংবাদের শিরোনাম চেঞ্জ করলো, সংবাদ থেকে ছবি ফেলে দিল, এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাহলে কি ভয়ের সংস্কৃতির মধ্যেই আমরা থাকবো? এনসিপি একটা কার্যক্রম হাতে নিয়েছে, তদন্ত কমিটি গঠন করেছে, সেটাকে সংবাদপত্র উপস্থাপন করেছে, যাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে তাদের নাম বলেছে, তাতে করে তারা খেপে গিয়ে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এত বড় একটা পত্রিকাকে হুমকি দেবেন, প্রথম আলোকে দেখে নেওয়ার হুমকি, সেটা আদতে কতদিন চলবে আমাদের সমাজে? আবার সেই প্রথম আলোর বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন বারবার যে প্রথম আলো আপনাদেরই এত প্রিয় ভাই ব্রাদার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বই প্রকাশ করলো প্রথমা থেকে, বই প্রকাশ করে ঘটা করে সেটির প্রকাশনা উৎসব করলো। সেই আয়োজনে অন্য উপদেষ্টারা উপস্থিত থাকলেন, নাহিদ ইসলামকে আমরা দেখলাম, আসিফ নজরুলকে আমরা দেখলাম, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তাকে পর্যন্ত আমরা দেখলাম। প্রথম আলো কি না করছে, প্রথম আলো সম্পাদক তৈলাক্ত একটা সাক্ষাৎকার নিলেন প্রধান উপদেষ্টার, যেটার প্রচুর সমালোচনা হয়েছে যে প্রথম আলোর মতো এত বড় পত্রিকার সম্পাদক কিভাবে এত তেল মাখা প্রশ্ন করেন, যেটা সাংবাদিকতার এথিক্সের মধ্যে আদৌ পড়ে কিনা, সেরকম নানা সমালোচনা আমরা হতে দেখেছি। সেই প্রথম আলো যখন সরকারের মধ্যে এত প্রিয়, তখন এনসিপির নেতারা প্রথম আলোর বিরুদ্ধে কেন এত উঠে পড়ে লাগছে? প্রথম বলছিলাম হাসনাত আব্দুল্লাহর একটা স্ট্যাটাস এনসিপির সাধারণ সভার পরে এনসিপি যে তদন্ত কমিটি করলো হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তানভীরদের বিরুদ্ধে তদন্ত করার জন্য, এরপরে সব সংবাদ মাধ্যমে এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। প্রথম আলো হেডিং করেছিল সেটা হচ্ছে যে বিলাসী জীবন সহ নানা প্রশ্নের মুখে সার্জিস ও হাসনাত। সেখানে হাসনাত এবং সার্জিস দুটো মিছিলের মতো ছবি দেয়া হয়েছে। এরপরে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিলেন, পোস্টটি আমরা পড়ে শোনাচ্ছি। সেই পোস্টের পরে প্রথম আলোর শিরোনাম পাল্টে গেল, ছবি উঠে গেল, সেখানে শিরোনাম করা হলো নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা। শুধুমাত্র এই শিরোনাম করা হলো, কোনো নেতার নাম সেখানে থাকলো না। সার্জিস আলম কি এমন মন্ত্র, হাসনাত আব্দুল্লাহ কি এমন মন্ত্র শোনালেন প্রথম আলোকে যে প্রথম আলো একেবারে শিরোনামই চেঞ্জ করে ফেললো? প্রথম আলোকে কি হুমকি দিলেন চলুন একটু শুনে নেওয়া যাক। তিনি লিখলেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। থামার হলে আপনাদের মতো ভারত বা এদের দাবিদারি করে
মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না, আপনাদের সাথে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। আমি সেটা করিনি এবং করবও না। যতই তথ্য সন্ত্রাস করেন, আমি ভারত আর রয়ের বিরুদ্ধে কথা বলা থামাবো না। আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না। আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সবকিছুই এক্সেস যায়। আপনারাও এক্সেস করতে পারতেন, কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি, গতকালের মিটিংয়ে আমার এসব বিষয়ে কোনো কথাই হয়নি, প্রশ্নও হয়নি, অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি কারো কাছে থেকে 1 টাকাও নিয়েছি, এটা প্রমাণ করুক। যে কোনোভাবে, সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না। প্রথম আলো বরাবরই এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। তিনি নিজেকে সৎ রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এখানে বলেছেন, রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। এসব তথ্য সন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না। যতদিন দেহে আছে প্রাণ, আমি এই দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয়, হোক। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাদের কি সমালোচনা করা যাবে না? তারা কি সমালোচনার ঊর্ধ্বে? তারা কি নিজেদেরকে ফেরেশতা মনে করেন? যদি হাসনাত আব্দুল্লাহর সবকিছু ওপেন সিক্রেটই হয়, তাহলে চারিদিকে যে এত প্রশ্ন, তিনি যে গাড়িতে চড়েন, যে গাড়িতে চলাফেরা করেন, সেই গাড়ির দাম কত? সেই গাড়ি কোথায় থেকে কিনলেন? কোথায় থেকে টাকা পেলেন? এত সেই প্রশ্নটা তো আসে। সার্জিস আলম যে গাড়িতে চড়েন, সেই গাড়ির দাম কত? যে শত শত গাড়ি নিয়ে শোডাউন করেন, সেই শোডাউনের টাকা কোত্থেকে আসে? সার্জিস আলম তো এর আগে বলেছেন যে তার পকেটে 1000 টাকাও নেই, তার মানিব্যাগ শূন্য, ধার দেনা করে চলেন। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি গরমের মধ্যে ট্রেনের পাখা পর্যন্ত চলছে না, গরমে ঘেমে ঘেমে ট্রেনে চড়ে তার পঞ্চগড়ে যাচ্ছেন বাড়িতে। অথচ তিনি এই মিটিংয়ে বললেন তিনি জমিদারের বংশগতভাবেই তিনি বড়লোকের সন্তান, জমিদারের পুত্র। তো জমিদারের পুত্র হলে তো হলে থাকার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হতেন না। হলে তিনি তো থাকারই কথা না। ট্রেনে চেপে গরম যে বগি, সেই বগিতে না চেপে তিনি তো এসি কেবিনে যেতে পারতেন। এত গরম তো তার সহ্য করার কথা নয় যদি তিনি জমিদারের